এবারে আমরা দেখবো, beside those definitions, psychology and learning researcher also have suggest definition of intelligence, such as Alfred Binet judgment, otherwise called good sense and practical sense, initiative, the faculty of adapting one's self circumstance and auto cue. তো অ্যালফ্রেড বিনে যে ছিল, যেটা হচ্ছে বিনে সাইমন টেস্ট, আমরা বিনে সাইমন টেস্ট এখানে পড়বো, ঠিক আছে? তো বিনে সাইমন টেস্ট বলছে যে গুড সেন্স, প্র্যাকটিক্যাল সেন্স, তারপর হচ্ছে ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ এই এবিলিটি গুলো যার মধ্যে থাকবে, দ্য ফ্যাকাল্টি অফ অ্যাডাপ্টিং ওয়ান সেলফ সার্কামস্টেন্স, অটো অটোক্রিটিক, হ্যাঁ, অটোক্রিটিকিউ, দাঁড়া দাঁড়া জাস্ট মিনিট, তো এই এবিলিটি গুলো যার মধ্যে থাকে তাকে আমরা সেই জিনিসগুলোকে ইন্টেলিজেন্স হিসাবে ডিফাইন করা বলেছে। হুম। তো যার মধ্যে গুড সেন্স থাকবে, যার মধ্যে প্র্যাকটিক্যাল সেন্স থাকবে, ইনিশিয়েটিভ, এই এবিলিটি গুলো থাকবে, তাকে আমরা ইন্টেলিজেন্ট বলতে পারবো। ডেভিড ওয়েসলার, যেটাকে বলে ওয়েসলারও আছে, ওয়েসলারের একটা এ ছিল, একটা স্কেল ছিল ওয়েসলার। So the aggregate or global capacity of individual to act purposefully, to think rationally and deal effectively with his environment. তার মানে ডেভিড ওয়েসলার বলছে যে ইন্টেলিজেন্স মানে ধরো যার মধ্যে যে পারপাসফুলি কোনো কাজ করে, থিঙ্ক র্যাশনালি থিঙ্ক করে, এবং ইভেন তার এনভায়রনমেন্টকে এফেক্টিভলি ডিল করে, তাকে আমরা ইন্টেলিজেন্স বলতে পারবো, ইন্টেলিজেন্ট বলতে পারবো। নেক্সট আছে লয়েড হাম্পেয়ার। হ্যাঁ, লর্ড হাম্পেয়ার্স, the result the resultant of the process acquiring, storing, memory, retrieving, combining, comparing, using new context of information and conceptual skill. তো হাম্পেয়ার্স বলছে যে ধরো আমি যে এই যে আমরা যে অ্যাকিউরিং, নলেজ অ্যাকুয়ার করছি, স্টোর করছি মেমোরিতে, রিট্রাইভ করছি প্রয়োজন মতো, কম্বাইন করছি, কম্পেয়ার করছি, নিউ কনটেক্সট অফ ইনফরমেশন অ্যান্ড কনসেপচুয়াল স্কিল, এই সমস্ত জিনিসগুলো ইন্টেলিজেন্সকে ডিফাইন করে। নেক্সট আসছে হাওয়ার্ড গার্ডেনার। গার্ডেনারের মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরি আমরা সবাই জানি। তো গার্ডেনার হচ্ছে ইভেন গার্ডেনার মাল্টিপল ইন্টেলিজেন্স অনেক অনেক ফেমাস একটা থিওরি অফ ইন্টেলিজেন্স। So, to my mind, human intelligence competence must entail a set of skill and problem solving, enabling individual to resolve genuine problem or difficulties that he or she encounters, and when appreciate and create an effective product, and must be also entail the potential for finding creating problem and thereby laying the groundwork of acquisition of new knowledge. তো অ্যাকচুয়ালি হাওয়ার্ড গার্ডেনারের থিওরি কি কি, গার্ডেনারের থিওরি কি কার মনে আছে আমাকে বলো তো, আমি বোঝাচ্ছি গার্ডেনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরিতে কি কি ছিল, কি কি ইন্টেলিজেন্স গুলো, কোন কোন ইন্টেলিজেন্স গুলো ছিল মনে আছে? হুম হুম হুম, ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল। তো অ্যাকচুয়ালি গার্ডেনার বলছে, গার্ডেনারের মতে যে ইন্টেলিজেন্স হচ্ছে যে একটা স্পেসিফিক স্কিল। যেমন অরিজিৎ সিং খুব ভালো গান গায়, হ্যাঁ কি না? অরিজিৎ সিং এর গানের গলা খুব ভালো। তো অরিজিৎ সিং এর এই যে স্কিল, তো অরিজিৎ সিং কে যদি কেউ বলতো তুমি সচিন তেন্ডুলকার হও, হতে পারতো কি পারতো না? মানে অ্যাকর্ডিং টু গার্ডেনার, ইন্টেলিজেন্স হচ্ছে কিছু স্পেসিফিক সেট অফ স্কিল। সবাই কিছু কিছু স্পেসিফিক সেট অফ স্কিল নিয়ে আমরা জন্মেছি, সেই স্কিলটাকে এখানে গার্ডেনার অ্যাজ এ ইন্টেলিজেন্স হিসাবে বলছে। ডিফারেন্ট পিপলের ডিফারেন্ট ডিফারেন্ট স্কিল এক্সিস্ট করে। বিরাট কোহলি অনেক ভালো ক্রিকেট খেলে, অরিজিৎ সিং অনেক ভালো গান করে,
তারপর সাপোজ আরো যে সমস্ত লিঙ্গুইস্টিক এবিলিটি আছে, ভার্বাল এবিলিটি, আর ডিফারেন্ট ডিফারেন্ট এবিলিটি যেগুলো আমরা পড়বো গার্ডেনার যখন পড়বো। তো এই যে আমার মধ্যে এবিলিটিটা এক্সিস্ট করছে, এই জিনিসটাকে ইন্টেলিজেন্স বলছে গার্ডেনার। বোঝা গেল? যে আমার মধ্যে যে স্কিলটা এক্সিস্ট করছে। To my mind, human intelligence competence must entail a set of skill or of problem solving, enabling the individual to resolve genuine problem or difficulties that he or she encounters, and when appropriate to create an effective product. মানে ধরো এই এই যে স্কিল অফ প্রবলেম সলভিং, কোনো একটা প্রবলেম সলভ করার জন্য স্কিলটা, সেই জিনিসটাকে ইন্টেলিজেন্স বলছে। যেমন বলা যেতে পারে যে অরিজিৎ সিং এর মধ্যে সিঙ্গিং ইন্টেলিজেন্স আছে বা মিউজিক্যাল ইন্টেলিজেন্স আছে অ্যাকর্ডিং টু গর্ডেনার। আবার বিরাট কোহলির মধ্যে কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স আছে, যেটাকে বলে যেটা স্পোর্টস সাথে রিলেটেড অ্যাকর্ডিং টু গর্ডেনার। তো এই স্কিল গুলোকে যখন আমি ডেভেলপ করব, তখনই বা এই স্কিল গুলোর যে একটা বলতে পারো এই যে এদের মধ্যে এত স্কিল আছে, স্কিল গুলোকে এরা যে ডেভেলপ করেছে, তো এই জিনিসটাকে ইন্টেলিজেন্স হিসেবে ডিফাইন করছে অ্যাজ এ গার্ডেনার। বোঝা গেল? গার্ডেনারের মতে তাহলে ইন্টেলিজেন্স হচ্ছে সেট অফ স্কিল। নেক্সট আসছে লিন্ডা গটফ্রাডন, হ্যাঁ গটফ্রেডারসন, দ্য এবিলিটি টু ডিল উইথ কগনিটিভ কমপ্লেক্সিটি। লিন্ডা গটফ্রাডারসন ইন্টেলিজেন্স বলতে বোঝাচ্ছে এবিলিটি টু ডিল উইথ কমপ্লেক্সিটি। এই কগনিটিভ কমপ্লেক্সিটি, কগনিটিভ মানে জ্ঞানমূলক যে কমপ্লেক্সিটি, সেটার সাথে নিজেকে ডিল করার যে এবিলিটি, সেই জিনিসটাকে বলা হচ্ছে ইন্টেলিজেন্স। মানে আমার মধ্যে যে কগনিটিভ এবিলিটি আছে, সেই এবিলিটাকে আমি যেভাবে কগনিটিভ কমপ্লেক্সিটি, ধরো তোমার একটা কোনো একটা জায়গায় কোনো ডিসিশন নিতে হবে, তো সেই ডিসিশন মেকিং এবিলিটি, এই সমস্ত জিনিসগুলোকে কগনিটিভ কমপ্লেক্সিটি বলে। নেক্সট আছে স্টানবার্গ অ্যান্ড সাল্টার, গোল ডিরেক্টেড অ্যাডাপটিভ বিহেভিয়ার। স্টার্নবার্গ অ্যান্ড সাল্টার বলছে গোল ডিরেক্টেড অ্যাডাপটিভ বিহেভিয়ার। স্টার্নবার্গের যে থিওরিটি সেটা তোমাদের পড়তে হবে। তো স্টার্নবার্গ অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্সকে ডিফাইন করেছে, স্টার্নবার্গের মতে ইন্টেলিজেন্স হচ্ছে যে আমাদের মধ্যে থ্রি টাইপ অফ ইন্টেলিজেন্স এক্সিস্ট করে। রিসেন্টলি একটা যুক্ত করে, সেটা হচ্ছে ওয়াইজ। স্টার্নবার্গের মডেল হচ্ছে তিনটে: অ্যানালিটিক্যাল, ক্রিয়েটিভ, প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্সের মধ্যে আমাদের মধ্যে কোনো জিনিসকে অ্যানালাইজ করার ক্ষমতা, কোনো জিনিসকে ডেসক্রাইব করার ক্ষমতা, কোনো জিনিসকে ডিসকাস, কোনো জিনিসকে ক্রিটিসিজম করার ক্ষমতা, সেইটাকে বলে হচ্ছে অ্যানালিটিক্যাল এবিলিটি। ক্রিয়েটিভ এবিলিটি মানে নতুন কিছু ক্রিয়েট করা, নতুন কিছু তৈরি করা, সেই এবিলিটি। আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবিলিটি। প্র্যাকটিক্যাল এবিলিটি মানে এই সিচুয়েশনে তোমার কি সলিউশন, যেটাকে আমরা বলি স্ট্রিট স্মার্ট বলি অনেক সময়। তো সেই জিনিসটাকে বা একটা ইনস্ট্যান্ট সলিউশন দিতে হবে, সেই এবিলিটিটাকে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল এবিলিটি। তো এইগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু স্টার্নবার্গ ইন্টেলিজেন্স তিনটে টাইপ: অ্যানালিটিক্যাল, প্র্যাকটিক্যাল, ক্রিয়েটিভ। রিসেন্টলি একটা জিনিস যুক্ত করে, সেটা হচ্ছে উইজডম। উইজডম উইজডম মানে তোমার মধ্যে সবার জন্য ভালো করার মানে ধরো তুমি কোনো একটা সলিউশন বার করছো, কিন্তু সেই সলিউশনটা সোসাইটির জন্য কতটা হেল্পফুল। আমরা যে যাই কাজ করি না কেন, ধরো আমি যদি যে প্রাইম মিনিস্টার, কেউ যদি চিফ মিনিস্টার হয়, তাহলে চিফ মিনিস্টার দেশের যে কাজটা করছে সেটা দেশের জন্য কতটা ভালো। মানে যে মোরাল ইন্টেলিজেন্স যেটাকে বলে, সেটাকে উইজডম বলা হয়। যে তোমার নীতি সম্পর্কে কতটা ইন্টেলিজেন্ট তুমি, তুমি ন্যায় নীতিবোধ তোমার মধ্যে কতটা আছে, সেইটাকেও অ্যাজ এ ইন্টেলিজেন্স হিসেবে ডিফাইন করছো, যেটাকে বলা হচ্ছে গোল ডিরেক্টেড অ্যাডাপটিভ বিহেভিয়ার। নেক্সট আসছি রাভেন, দাঁড়াও, রাভেন ফ্রেড স্ট্রিন, ফ্রেড, সরি, দাঁড়াও জাস্ট মিনিট, ফোন করছে। হ্যাঁ, তো নেক্সট আসছে রুভেন
ফুয়েস্ট্রেইন এটা হচ্ছে ফুয়েস্ট্রেইন থিওরি অফ স্ট্রাকচারাল কগনিটিভ মোবিলিটি। আচ্ছা তোমরা আরেকটা জিনিস এটা বলার আগে বলছি, তোমরা ক্যাটলের থিওরি কেউ জানো তো? ক্যাটলের ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স, ফ্লুইড ইন্টেলিজেন্স। আচ্ছা, বাকি বাকি দুজন ক্যাটলের থিওরি, ক্যাটেল ক্যাটেল থিওরি অফ ইন্টেলিজেন্স এটা হচ্ছে ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স, ফ্লুইড ইন্টেলিজেন্স, মানে কি তরল বুদ্ধি কেলাসিত বুদ্ধি যেটাকে বাংলায় বলে। হুম। তো ক্রিস্টালাইজ ক্যাটলের মতে আবার ইন্টেলিজেন্স দু রকমের। তো একটা ক্রিস্টালাইজ আর একটা হচ্ছে ফ্লুইড ইন্টেলিজেন্স। ফ্লুইড ইন্টেলিজেন্স মানে ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স তোমার বয়স বাড়ার সাথে সাথে বাড়ে, কিন্তু ফ্লুইড ইন্টেলিজেন্স তোমার একটা টাইমে গিয়ে কমে যায়। ফ্লুইড ইন্টেলিজেন্স মানে ধরো যেটাকে বলা হচ্ছে যে আমাদের মধ্যে এখন ফ্লুইড ইন্টেলিজেন্স অনেক বেটার আছে, ঠিক আছে, অনেক টপ লেভেল, কিন্তু যখন আমাদের বয়স বাড়বে তখন ফ্লুইড ইন্টেলিজেন্স কমে যাবে। কিন্তু ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স মানে এক্সপিরিয়েন্স যেটাকে বলা হয়, মানে লং টার্ম মেমোরিতে তোমার এই ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্সটা স্টোর থাকে। ধরো তুমি কোনো একটা এক্সপিরিয়েন্স গেন করলে, সেই এক্সপিরিয়েন্স তুমি তোমার লং টার্ম মেমোরিতে স্টোর করে রাখলে ইন ফিউচার, মানে অ্যাজ এ স্কিমা হিসেবে পরবর্তীকালে তোমার যখন কোনো একটা সিমিলার প্রবলেম দেখা দেবে, তুমি ওই ওই এক্সপিরিয়েন্স থেকে তুমি সলিউশন বার করলে। দ্যাট ইজ কল্ড ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স। ফ্লুইড ইন্টেলিজেন্স মানে তুমি নতুন কিছু শিখছো, এটাকে ধরো তোমার কোনো একটা প্রবলেম হয়েছে, তুমি কিন্তু প্রবলেম থেকে তুমি প্রবলেমটা সলিউশন করতে গিয়ে তুমি এখন নতুন কিছু একটা শিখলে সেইটা, বা তুমি এখন কোনো একটা উম, শিখলে না, সরি, এখন তুমি কোনো একটা নিজের একটা নতুন ট্যাকটিক বুদ্ধি, কোনো একটা এবিলিটি তুমি কাজে লাগালে, যেটাকে বলা হয় ফ্লুইড ইন্টেলিজেন্স। ফ্লুইড ইন্টেলিজেন্স মানে মোটামুটি প্র্যাকটিক্যাল এবিলিটি তোমার, কোনো একটা প্রবলেম পড়েছে তুমি প্রবলেমটা সলভ করার জন্য তোমার যে এবিলিটি। ধরো তুমি কোনো একটা প্রবলেম পড়েছে, কিন্তু তুমি এই প্রবলেমটা সিমিলারলি এর আগে কোনোদিনও ফেস করোনি, ঠিক আছে? তো তুমি যখন সিমিলারলি এর আগে ফেস করনি, তো ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হাউ টু সলভ দিস প্রবলেম, কারণ তোমার লং টার্ম মেমোরিতে এরকম সিমিলার কোনো প্রবলেম তুমি এর আগে কোনোদিন ফেস করোনি। ইটস এ নিউ চ্যালেঞ্জ টু ইউ। সো দেন ইউ উইল ইউজ ইউর ফ্লুইড ইন্টেলিজেন্স, উইচ ইজ কল্ড তরল বুদ্ধি যেটাকে বলে। তো ফ্লুইড ইন্টেলিজেন্স মানে ইউজ করে তুমি এখন নিজের যে বুদ্ধি সেটাকে ইউজ করে তুমি প্রবলেমটা সলভ করবে, সলভ করার পর যে তুমি সলিউশন বা যে তুমি অ্যাপ্রোচটা ইউজ করে সেটাকে তুমি তোমার লং টার্ম মেমোরিতে স্টোর করলে, যেটাকে বলা হয় ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স। বোঝা গেল ফ্লুইড অ্যান্ড ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্সের কনসেপ্ট? হুম 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 হুম। তরল মানে ধর তুই কোনো একটা নতুন প্রবলেম ফেস করেছিস, তো নতুন প্রবলেমটা তুই যে সলিউশন করবি তার জন্য তখন যে তোর এবিলিটিটা কাজে লাগাবি। হুম, প্র্যাকটিক্যাল এবিলিটি। বোঝা গেল? হুম, এক্স্যাক্টলি। বোঝা গেল বাকি দুজনে তরল আর কেলেসিত বুদ্ধি? স্ট্রিট স্মার্ট মানে এইটা অ্যাকচুয়ালি, মানে ধরো তুমি কোনো একটা প্রবলেম পড়েছো, তো ওই প্রবলেমে ইনস্ট্যান্ট সলিউশন করে দেবে তোমার, সেটা হচ্ছে স্ট্রিট স্মার্ট। কেউ কেউ আছে কোনো একটা প্রবলেম পড়েছো যে ঠিক আছে এই প্রবলেমটা এখন এইভাবে জোগাড়ু করে সলভ করা যেতে পারে, সেটাকে স্ট্রিট স্মার্ট বলে। শুনতে পাচ্ছি না, সব কেটে যাচ্ছে। হুম, বলো, ক্লিয়ারলি বলো। না না, এরকম কোনো ব্যাপার, রাস্তায় চলতে গিয়ে সমস্যা নয়। স্ট্রিট স্মার্ট মানে ধরো তুমি তুমি হয়তো কোনো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, মানে আমি সাপোজ বলছো তুমি কোনো একটা জায়গায় গেছো, তুমি ইনস্ট্যান্ট তোমার একটা সলিউশন বার করতে হবে, তুমি এখানে কোনো একটা পার্মানেন্ট সলিউশন না, তুমি ইনস্ট্যান্ট একটা সলিউশন করতে চাইছো, সেটাকে বলা হয় ইনস্ট্যান্ট সলিউশন, যেটাকে তোমার প্র্যাকটিক্যাল এবিলিটি বলা হয়। তো ইনস্ট্যান্ট সলিউশনকে বলা হয় স্ট্রিট স্মার্ট। যাদের মধ্যে এবিলিটি গুলো আছে তাদেরকে বলা হয় স্ট্রিট স্মার্ট। বুঝতে পারলে? রাস্তায় প্রবলেম,
এটা কোথায় কোথায় লেখা নেই, এটা আমি বললাম। হ্যাঁ, স্ট্রিট স্মার্ট, স্ট্রিট স্মার্ট বলে। হ্যাঁ, স্ট্রিট স্মার্ট। So the theory of structural cognitive mobility describe intelligence as a unique propensity propensity of human being to change or modify the structure of their cognitive function to adopt to changing the demand of a life situation. So the theory of structure cognitive modifiability describe intelligence as a unique propensity of human beings change or modify or structure their cognitive function to adopt the changing of the demand of the situation. বলতে চাইছে যে ইন্টেলিজেন্সকে বা ইন্টেলিজেন্স হলো একটা মডিফাইবল থিং, যেটাকে আমরা মডিফাই করতে পারি প্রয়োজন মতো। যে ধরো কোন একটা জিনিস, কোন একটা প্রবলেম আমি এইভাবে সলিউশন করতাম, কিন্তু আস্তে আস্তে করতে 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 আমি সলিউশনটাকে আরো ইজি করে নিলাম, যে আরো ইজি কিভাবে করি। তো এই যে আমি আগে এই এই ইন্টেলিজেন্সটা ইউজ করতাম, কিন্তু আস্তে 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 জিনিসটাকে আমি মডিফাই করলাম। আমরা করি সবসময় লাইফে এই জিনিসটা করি, কোন একটা প্রবলেমকে আমি এইভাবে সলভ করি, কিন্তু করতে করতে যখন ডে বাই বারবার করতে করতে তখন আমি মনে হয় এটাকে আরো ইজি ভাবে কিভাবে করা যেতে পারে। তো আমরা ওই জিনিসটাকে মডিফিকেশন করলাম কি করলাম না, আমাদের এই জিনিসটাকে বলা হয় ইন্টেলিজেন্স, বা এই জিনিসটাকে অ্যাজ এ ইন্টেলিজেন্স হিসেবে ডিফাইন করেছে, যে আমরা কোনো জিনিসকে যে মডিফিকেশন করতে পারি আমাদের মধ্যে যে যে বলতে পারো যে দ্য ইউনিক প্রসপারিটি, না দ্য ইউনিক প্রপেন্সিটি অফ হিউম্যান বিইং to change or modify the structure of cognitive function to adapt the changing demand of the life situation. তার মানে আমাদের মধ্যে যে প্রয়োজন অনুযায়ী আমরা যদি নিজেদেরকে যে মডিফাই করতে পারি, চেঞ্জ করতে পারি এই এনভায়রনমেন্টে, যেটাকে বলে, যেটার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। ধরো তুমি কোনো একটা নতুন জায়গায় গেলে, নতুন জায়গায় গিয়ে তোমার সেখানে অ্যাডাপ্ট করে নিতে হলো, সেই জায়গাটা সেই যে এনভায়রনমেন্টে তোমায় অ্যাডাপ্ট করতে হলো। এই যে তুমি অ্যাডাপ্ট করতে পারলে, এই এবিলিটিটা কিসের জন্য? ফর ইউর ইন্টেলিজেন্স। ইউ হ্যাভ ইন্টেলিজেন্স, সো ইউ ক্যান ডু ইট, সো ইউ, মানে সেই জন্য তুমি এটা করতে পেরেছো। বুঝতে পেরেছো? What considered intelligence varies to the culture. For example, when asked sort and Capel people of take functional approach, a Capel participant centered knife goes to the orange because it cuts it. When asked to how full would sort and sortly linguistically and putting the knife with the other implement and orange and other food, which is a style considered intelligence in other culture. ও, মানে যেটা আমি বলছি যে কালচার, কালচার অনুযায়ী ইন্টেলিজেন্স ভ্যারি করে। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, যেমন আমি তোমাকে বললাম এক্সাম্পলটা প্রথমে, যে আমাদের কালচারে অ্যাজ এ ইন্টেলিজেন্ট হিসেবে কাকে ডিফাইন করা হয়? দ্য পিপল দোজ হু টেক সায়েন্স in class 11 and 12, they are intelligent, they are more intelligent than others, so that's why they have taken that's why they are they are chose সায়েন্স, সো দে আর ইন্টেলিজেন্ট, এইটা ইন্টেলিজেন্স হিসেবে ডিফাইন করে। কিন্তু তোমাকে আমি একটা এক্সাম্পল দিলাম কেনিয়ার কথা, কেনিয়ার কোন একটা ট্রাইবাল এরিয়াতে তুমি গেছো, সেখানে সেই এরিয়া, সেই ট্রাইবস এর মধ্যে ইন্টেলিজেন্স হিসেবে কাকে ডিফাইন করা হবে? যার মধ্যে ওই হার্বাল মেডিসিনের এবিলিটি, বা যে জানে কোন হার্বাল মেডিসিনটা কোন প্রবলেমের জন্য ইউজ করা হয়, যার মধ্যে এবিলিটিটা সব থেকে বেটার থাকবে, তাকে আমরা ইন্টেলিজেন্স হিসেবে ডিফাইন করবো। তো ইন্টেলিজেন্স ডিফারেন্ট কালচারে ডিফারেন্ট ভাবে ডিফাইন করা হয়। বোঝা গেল? এই জন্য বলছে ইন্টেলিজেন্স ভ্যারিজ উইথ কালচার। তাদেরকে যদি তুমি আবার আমাদের এই যে ম্যাথমেটিক্স করতে দিলে, তারা হয়তো পারবেই না, তাহলে কি তারা ইন্টেলিজেন্স নয়? তারা কিন্তু সেখানে তাদের তাদের জনজাতিতে তারা ইন্টেলিজেন্ট হিসাবে ডিফাইন। Next is the human intelligence. So human intelligence is the intellectual capacity of human which is characterized by perception, consciousness, self-awareness and violation, uh, violation নয়, volition. Through their intelligence, human possesses the cognitive abilities to learn from concept, understand, to reason, include the capacity of recognize pattern, comprehend ideas, plan, মানে অ্যাজ এ হিউম্যান ইন্টেলিজেন্স আমরা হিউম্যানের মধ্যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কি কি আছে? ফার্স্ট হচ্ছে পারসেপশন, কনসিয়াসনেস, সেলফ অ্যাওয়ারনেস, ভলিউশন, তারপরে হচ্ছে যে
হ্যাঁ, এবিলিটি টু লার্ন, আন্ডারস্ট্যান্ড, রিজনিং এবিলিটি, রেকগনাইজ প্যাটার্ন, কম্প্রিহেন্ড আইডিয়াস, প্রবলেম সলভিং, ইউজ ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট। ইন্টেলিজেন্স এনেবল হিউম্যান টু এক্সপিরিয়েন্স অ্যান্ড থিঙ্ক। ইন্টেলিজেন্স হিউম্যানকে বাধ্য করে যাতে তারা এক্সপিরিয়েন্স করে, বা এক্সপিরিয়েন্স আর থিঙ্কিং এ ইন্টেলিজেন্স হিউম্যানকে হেল্প করে। তো এই জিনিসগুলো হিউম্যানের ক্ষেত্রে ইন্টেলিজেন্স হিসেবে ডিফাইন করা হয়। বোঝা গেল হিউম্যানের ক্ষেত্রে ইন্টেলিজেন্স হিসেবে কোনগুলো ডিফাইন করা হয়? বোঝা গেল? ভলিউশন মানে ইচ্ছে। আচ্ছা, এবারে আমরা কিছু এইখানটাই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করে। এতক্ষণ তো আমরা কনসেপ্ট, বেসিক কনসেপ্ট বোঝাবো ইন্টেলিজেন্স। সাম মেজর অ্যাপ্রোচেস টু ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্সের কিছু কিছু মেজর অ্যাপ্রোচ আছে। ইন্টেলিজেন্সকে আমরা কি কি ভাবে, কে কিভাবে ডিফাইন করে। ফার্স্ট হচ্ছে সাইকোমেট্রিক অ্যাপ্রোচ, আমি এটা পড়ানোর প্রথমেই বলেছিলাম। তো সাইকোমেট্রিক অ্যাপ্রোচ কি বলছে? দিস অ্যাপ্রোচ ইজ পারহ্যাপস দ্য মোস্ট ওয়েল নোন অ্যান্ড ওয়াইডলি ইউজ অ্যাপ্রোচ ফর ইন্টেলিজেন্স। বলতে পারে এটা হচ্ছে সব থেকে মোস্ট ওয়েল নোন অ্যান্ড ওয়াইডলি ইউজ অ্যাপ্রোচ ফর ইন্টেলিজেন্স। It is based on the idea that intelligence is measurable quantity that can be assessed by standardized test. স্ট্যান্ডার্ডাইজ টেস্টের থ্রু ইন্টেলিজেন্সকে আমরা অ্যাসেস করতে পারি। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট মানে বিনে সাইমনের ইন্টেলিজেন্স টেস্ট কেউ কোনোদিনও দেখেছো? মানে ছবি দেখেছো বা কোনোদিনও পড়েছো বিনে সাইমনের ইন্টেলিজেন্স টেস্ট? হুম, এক্স্যাক্টলি। তো এখানে দেখবে বৌদ্ধিক, তারপরে আরেকজন ছিল যেটা বললাম, ওয়েসলারের হচ্ছে যে নন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট ছিল ওয়েসলার, বিনে সাইমনের ইন্টেলিজেন্স টেস্ট, ভার্বাল নন ভার্বাল দুটোই ছিল। তো এই যে ইন্টেলিজেন্স টেস্টগুলো, এইগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। আমাদের এখানে কারোর ইন্টেলিজেন্ট মাপার জন্য যে লজিক্যাল এবিলিটি, রিজনিং এবিলিটি, যেই যেই জিনিসগুলো টেস্ট করা হয় সেগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট মানে ধরো তোমাকে দিয়ে দেবে যে এই একটা ছবি, এই একটা স্ট্রাকচার, এই একটা স্ট্রাকচার, এই একটা স্ট্রাকচার, এরকম চারটে এইগুলো আমরা মানে বইতে দেখেছি যে এর মধ্যে এইখানে এই ডটটা বসলো, এইখানে এখানে বসে, মানে বাকিগুলো তাহলে কোথায় কোথায় বসবে, মানে যেগুলোকে রিজনিং বলে। বুঝতে পারছো? যেগুলোকে রিজনিং বলে। রিজনিং কি জানো তো? রিজনিং করো তো ম্যাথে, যে রিজনিং যেগুলোকে বলে সেইগুলো নিয়ে মোটামুটি স্ট্যান্ডার্ডাইজ টেস্ট তৈরি হয়। এই স্ট্যান্ডার্ডাইজ টেস্ট যেগুলো দিয়ে আমাদের আইকিউ ডিফাইন করা হয়, যে তোমার আইকিউ 100, তোমার আইকিউ 120, এটা ডিফাইন করা হয় কিসের থ্রু? স্ট্যান্ডার্ডাইজ টেস্টের থ্রু। তো বলছে যে সাইকোমেট্রিক অ্যাপ্রোচের মধ্যে আমরা ইন্টেলিজেন্সকে মেজার করতে পারি, কোয়ান্টিফিক্যালি কি মেজার করতে পারি by using standardized tests. And psychometric tests typically measure an individual's cognitive ability in areas such as verbal, mathematical skill, reasoning, problem solving, এই জিনিসগুলো। An example of psychometric tests include IQ test and a standardized test. Psychometric test কোনগুলো কোনগুলো আছে? IQ test আর standardized test, এইগুলো নিয়ে হচ্ছে psychometric test. Just a minute. মা, মা। হুম, তো কোথায় বলছিলাম? সাইকোমেট্রিক টেস্ট। তো হুম, তো এক সাইকোমেট্রিক অ্যাপ্রোচ অনুযায়ী ইন্টেলিজেন্সকে কোয়ান্টিফিক্যালি আমরা মেজার করতে পারি। ওকে, তো সাইকোমেট্রিক টেস্ট টিপিক্যালি মেজার দ্য ইন্ডিভিজুয়ালস কগনিটিভ এবিলিটি ইন এরিয়াস সাচ অ্যাজ ভার্বাল, ম্যাথমেটিক্যাল স্কিল, রিজনিং অ্যান্ড প্রবলেম সলভিং। Example of psychometric tests include IQ test and standardized test. So the psychometric approach is useful in that it allow for objective and reliable assessment of intelligence. সাইকোমেট্রিক অ্যাপ্রোচ আমরা কেন ইউজ করি? যাতে এটা আমাদের একটা রিলায়েবল অ্যাসেসমেন্ট অফ ইন্টেলিজেন্স বলতে পারো, অবজেক্টিভ অ্যান্ড রিলায়েবল অ্যাসেসমেন্ট, মানে নৈবেক্তিক অ্যান্ড রিলায়েবল অ্যাসেসমেন্ট অফ ইন্টেলিজেন্স। অ্যান্ড ইট হ্যাজ বিন শোন
টু বি গুড প্রেডিক্টর অফ একাডেমিক অ্যান্ড জব পারফরমেন্স। যে সাইকোমেট্রিক টেস্ট হচ্ছে একাডেমিক অ্যান্ড জব পারফরমেন্সের একটা গুড প্রেডিক্টর। আমরা বলি যে তোমার ইন্টেলিজেন্স 120, তার মানে তুমি অনেক বেশি ইন্টেলিজেন্ট। চলো, তো এটা গুড প্রেডিক্টর তোমার ইন্টেলিজেন্স। হাউএভার ক্রিটিক্স আর্গিউ দ্যাট সাইকোমেট্রিক অ্যাপ্রোচ প্লেস টু মাচ এমফাসাইজ অন কগনিটিভ এবিলিটিস। অনেকে বলে যে সাইকোমেট্রিক অ্যাপ্রোচ শুধুমাত্র কগনিটিভ এবিলিটির উপরই ফোকাস করেছে। সেটার মধ্যে প্রথম প্রথম যে বলে সেটা হচ্ছে স্টার্নবার্গ, and overlook that important aspect of intelligence such as emotional and social skill. তো অনেকের মধ্যে দেখবো ইমোশনাল ইন্টেলিজেন্স এগুলো সাইকোমেট্রিক টেস্টের মধ্যে আসে না। তো এই জন্য বলছে যে এই যে এই সাইকোমেট্রিক টেস্ট এই জিনিসগুলো, এই যে ইমোশনাল বা সোশ্যাল স্কিল এই জিনিসগুলোকে ডিফাইন করতে পারে না। এইগুলো কিন্তু একটা এবিলিটি, এগুলো একটা এবিলিটি যেগুলো সবার মধ্যে প্রয়োজন। তো সাইকোমেট্রিক টেস্ট অনলি শুধুমাত্র তোমার কগনিটিভ এবিলিটিকে মেজার করে, বাট অ্যাজ এ হিউম্যান বিং হতে গেলে তোমার ইমোশনাল এবিলিটি, তোমার সোশ্যাল স্কিল, এই তিনটেই ইম্পর্টেন্ট, এই তিনটেই ইন্টেলিজেন্সকে ডিফাইন করে। বোঝা গেল সাইকোমেট্রিক অ্যাপ্রোচ অফ ইন্টেলিজেন্স। সাইকোমেট্রিক অ্যাপ্রোচ মানে বেসিক্যালি যে অ্যাপ্রোচটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট ইউজ করে, যে সাইকোমেট্রিক অ্যাপ্রোচের মাধ্যমে আমরা ইন্টেলিজেন্সকে মেজার করতে পারি বাই ইউজিং সাম স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, মানে যেটা ওই ইন্টেলিজেন্ট টেস্ট মানে যেখানে আইকিউ কে মেজার করা হয়। আইকিউ 100 না আইকিউ 90 না আইকিউ 70 না আইকিউ 120 না আইনস্টাইনের মতো আইকিউ তোর 140, এই জিনিসগুলো। বুঝতে পেরেছিস? তো এখানে ইন্টেলিজেন্সকে মেজার করার জন্য আমরা একটা মেজারমেন্ট ইউজ করি, সেটাকে বলা হয়, বা একটা অ্যাসেসমেন্ট ইউজ করি, সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বা আইকিউ টেস্ট। বুঝতে পেরেছিস? তবে অনেকে এই সাইকোমেট্রিক অ্যাপ্রোচকে অনেক বেসিক্যালি ডিনাই করেছে, কারণ সাইকোমেট্রিক অ্যাপ্রোচ শুধুমাত্র কগনিটিভ এবিলিটিকে মেজার করে, তোর মধ্যে ইমোশনাল এবিলিটি, তোর সোশ্যাল স্কিল, এই জিনিসগুলোকে মেজার করতে পারে না সাইকোমেট্রিক টেস্ট। বোঝা গেল সবার সাইকোমেট্রিক অ্যাপ্রোচ অফ ইন্টেলিজেন্স? মানে বেসিক্যালি আমরা যেটা দিই, মানে সাইকো আইকিউ থিওরিটা কি হচ্ছে যে, দাঁড়া বলছি, আইকিউ থিওরিটা কি ছিল, আইকিউ ডিফাইন করার, সিএ বাই এম এ ইন্টু 100। হ্যাঁ, তোর ক্রোনোলজিক্যাল এজ বাই মেন্টাল এজ, এই মেন্টাল এজটা বার করা হয়, মেন্টাল এজ সিএ বাই এম এ ইন্টু 100। বুঝতে পেরেছিস? এম এ না সিএ বাই এম এ? এম এ বাই সিএ ছিল, আমারও খেয়াল নেই, ওই জন্য জিজ্ঞেস করছি। ক্রোনোলজিক্যাল এজ, দাঁড়াও, মেন্টাল এজ ধরো, মেন্টাল এজ ধরি, ক্রোনোলজিক্যাল এজ তোমার 5, মেন্টাল এজ, ঠিক আছে, এম এ বাই সি, হ্যাঁ এম এ বাই সি ঠিকই বলেছো, এম এ বাই সি ইন্টু 100, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এই সূত্রটা দিয়ে যে তোমার ইন্টেলিজেন্সকে ডিফাইন করা হয়। তো মেন্টাল এজ আর ক্রোনোলজিক্যাল এজ মানে তোমার বয়স, তো এইটা দিয়ে যে সূত্র ডিফাইন করা হয় সেটাকে বলা হয়, হুম, এই তুমি ঠিক করে বলো, পারমিতা একবার দেখে বলো, আমার কাছে মোবাইলটাও নেই। মনে হচ্ছে তো এম এ বাই সিএ না সিএ বাই এম এ। মেন্টাল এজ কিভাবে ডিফাইন করে, ক্রোনোলজিক্যাল এজ 5, ধরো ধরছি মেন্টাল এজ ধরো কারোর হচ্ছে যে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে তাহলে এটাই, এই সূত্রটা, এটা দিয়ে যে ইন্টেলিজেন্সকে ডিফাইন করা হয় সেটা হচ্ছে সাইকোমেট্রিক অ্যাপ্রোচ। Next as the information processing approach. So this approach views intelligence as a set of mental process that allow individual to perceive, reason, learn. It focus on how people acquire, process and use information to solve problem and make decision. তো ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ কি বলছে, ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ বলছে আমরা ইন্টেলিজেন্স, আমরা তাকেই বলবো, মানে ইন্টেলিজেন্সকে ডিফাইন করার জন্য আমরা দেখবো যে কে কত ভালোভাবে নলেজ গেইন করছে, কে কত ভালোভাবে নলেজ গেইন করছে, কত তাড়াতাড়ি অ্যাকিউর করছে, কত তাড়াতাড়ি নলেজটা প্রসেস করছে, কত তাড়াতাড়ি কিভাবে ইউজ করছে ইনফরমেশনটা,
কিভাবে প্রবলেম সলভিং করছে সেই ইনফরমেশন গুলো থ্রু, কিভাবে ডিসিশন মেকিং করছে। তো এই জিনিসগুলোকে অ্যাজ এ আমরা ইন্টেলিজেন্স হিসেবে ডিফাইন করবো, বা এই জিনিসগুলোকে দেখবো আমরা ইন্টেলিজেন্সকে ডিফাইন করার জন্য, যেটাকে ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ বলছে। The information processing approach is useful to allow researcher to study understanding the cognitive process involved in the intellectual behavior. Cognitive process, কগনিটিভ প্রসেস তোমার যে বিহেভিয়ারের সাথে রিলেটেড সেই জিনিসগুলোকে ডিফাইন দেখা হয় থ্রু ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ। নেক্সট আসছি, তাহলে ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ বোঝা গেছে। ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ কি বলছে, যে তুমি কিভাবে কত তাড়াতাড়ি নলেজ গেইন করছো, কিভাবে প্রবলেম সলভ করছো, কিভাবে তোমার ডিসিশন মেকিং করছো। চলে এসছে, ভুলে গেলাম ফোনটা একটু ধরে দাও। So information processing approach, this approach use intelligence as a set of mental process that allow individual to perceive, reason and learn. কিভাবে আমরা পারসিভ করছি, কিভাবে রিজন করছি, কিভাবে লার্ন করছি, এই যে প্রসেসটা, ঠিক আছে, এই জিনিসগুলোকে ফোকাস করে ইন্টেলিজেন্সকে ডিফাইন করেছে। বোঝা গেল সাইকোমেট্রিক টেস্ট আর ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্স। ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ মানে তুই কিভাবে নলেজ গেইন করছিস, কিভাবে তুই ইনফরমেশনটাকে ইউজ করে প্রবলেম সলভ করছিস। তো এই এবিলিটি গুলো দেখা হয় অ্যাজ এ ইন্টেলিজেন্স হিসাবে, মানে অ্যাজ এ ইন্টেলিজেন্টকে টেস্ট করার জন্য আমরা এই এবিলিটি গুলোকে দেখি, যে তুই কিভাবে ডিসিশন মেক করছিস, তো সেই জিনিসগুলো। বোঝা গেল? হ্যালো। ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ মানে ইনফরমেশন প্রসেসিং, তোর পারসেপশন, তোর মেমোরি, এই জিনিসগুলো সমস্ত কিছু দেখা হয় অ্যাজ এ ইন্টেলিজেন্স হিসাবে। বুঝতে পেরেছিস? সবাই বাকি জনরা বুঝতে পেরেছে সাইকোমেট্রিক অ্যাপ্রোচ আর হ্যাঁ, এখানে বেসিক্যালি তোর ম্যাথামেটিক্যাল রিজনিং স্কিল, প্রবলেম সলভিং স্কিল, এই জিনিসগুলোকে ইন্টেলিজেন্স হিসেবে মেজার করা হয় সাইকোমেট্রিক অ্যাপ্রোচে। তো মেমোরি মানে তুই কোনো জিনিস মনে রাখতে পারছিস, সেটা যদি তোর অনেক কোনো ইনফরমেশন অনেকে ভালো মনে রাখতে পারে, তো দ্যাট ইজ ইউর ইন্টেলেক্ট অ্যাজ পার ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ। বুঝতে পেরেছিস? ইনফরমেশন মনে রাখা শুধুমাত্র দেখ, একটা ভালো করে জিনিস বোঝ, তুই ইউপিএসসি এক্সাম দিতে যাচ্ছিস, ইউপিএসসি এক্সামে যেমন ম্যাথামেটিক্সও আছে, তেমন কিন্তু তোকে অনেক ইনফরমেশনও মনে রাখতে হবে। ইউজিসি নেট এক্সাম দিবি, ইউজিসি নেট যেমন ম্যাথামেটিক্স তোকে কিন্তু মানে তোর ম্যাথামেটিক্যাল রিজনিং এবিলিটিও যেমন দেখা হচ্ছে, তেমন কিন্তু তোর তুই কতটা মানে কত ইনফরমেশন স্টোর করে রাখতে পারছিস, তুই ইনফরমেশন তোর কতটা মনে আছে, ফ্যাকচুয়াল নলেজ যেগুলোকে বলে, তোর ডিসিশন মেকিং, তুই কোন অপশনটা ক্লিক করবি, যে আন্ডারস্ট্যান্ডিং বেসিস, তো এই জিনিসগুলো দেখা হয় থ্রু ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ। বুঝতে পারলি? সবাই বুঝতে পেরেছে? দুটো, না 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 না, দুটোতে ডিফারেন্স আছে। ম্যাথামেটিক্যাল স্কিল ফার্স্ট, এটা শুধু তোর ম্যাথামেটিক্যাল স্কিল, রিজনিং স্কিল এইগুলো বলেছে। ভার্বাল স্কিল, যে রিজনিং এবিলিটি যেগুলো আছে, দেখবি মানে প্রতিটা, তোরা যে রিজনিং করিস তো ওই ওই এবিলিটি গুলোকে জিজ্ঞেস করে, বুঝতে পেরেছিস, কে কতটা ফাস্ট করে। না, ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ বলছে যে ইন্টেলিজেন্স মানে কে কত ভালোভাবে ইনফরমেশন পারসিভ করছে, কে কত বেটার রিজন দিতে পারছে, কে কত তাড়াতাড়ি লার্ন করতে পারছে, কে কত তাড়াতাড়ি ডিসিশন, বা কার ডিসিশন মেকিং কত ভালো, সেইগুলো নিয়ে আমরা অ্যাজ এ ইন্টেলিজেন্স হিসেবে ডিফাইন করবো। হুম, মানে ইনফরমেশন প্রসেসিং আমরা কিভাবে করছি সেই জিনিসটাকে অ্যাজ এ ইন্টেলিজেন্স হিসেবে ডিফাইন করা হচ্ছে। বোঝা গেল বাকি সবার? পারমিতা, মধুশ্রী? পারমিতার, মধুশ্রী বুঝতে পেরেছো?
নেক্সট আসছে মাল্টিপল ইন্টেলিজেন্স অ্যাপ্রোচ। ওকে, তো মাল্টিপল ইন্টেলিজেন্স অ্যাপ্রোচ যেটাকে সিস্টেম অ্যাপ্রোচ বলে। তো this approach proposes that intelligence is not a single বা unitary construct but rather collection of different abilities that are independent to each other। মানে ইন্টেলিজেন্স কোনো একটা সিঙ্গেল কনস্ট্রাক্ট নয়, অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট এবিলিটিকে আমরা ইন্টেলিজেন্স হিসেবে বলতে পারি, যেটা একে অন্যের থেকে ডিফারেন্ট, ইন্ডিভিজুয়াল। যেটা গার্ডেনারের থিওরি বলেছে যে 9 টাইপ অফ ইন্টেলিজেন্সের কথা, যেমন ইনক্লুডিং লিঙ্গুইস্টিক, লজিক্যাল, ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স, স্পেশিয়াল ইন্টেলিজেন্স, বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স, মিউজিক্যাল ইন্টেলিজেন্স, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। এইভাবে ইন্টেলিজেন্সকে ডিফাইন করেছে মাল্টিপল ইন্টেলিজেন্স অ্যাপ্রোচ। The multiple intelligence approach is useful that it acknowledges the diversity of human ability and talent. মাল্টিপল ইন্টেলিজেন্স কিন্তু প্রথম একটা ইন্টেলিজেন্স থিওরি যারা ইন্টেলিজেন্সকে অ্যাজ এ ডাইভার্সিফাইড হিসাবে ধর, ডাইভার্সিফাইড এবিলিটি মানে কোনো ইন্টেলিজেন্স কোনো একটা জিনিস না, ইন্টেলিজেন্স মানে ইন্টেলিজেন্স ডাইভার্সিটি হিউম্যান এবিলিটি, মানে ডিফারেন্ট হিউম্যানের মধ্যে ডিফারেন্ট টাইপের এবিলিটি থাকতে পারে, এই এই সব এবিলিটিগুলোই কিন্তু অ্যাজ এ ইন্টেলিজেন্স। অরিজিৎ সিং যেমন ভালো গান গায়, বিরাট কোহলি তেমন ভালো ক্রিকেট খেলে, ভালো ক্রিকেট খেলে। তো এই যে এবিলিটি, ক্রিকেটের এবিলিটি আর সিঙ্গিং এবিলিটি, বোথ আর ডিফারেন্ট, বোথ আর ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? And has been influenced in education and the development of alternative approach of teaching and learning. However, critics argue that theory lack of empirical support and that difficult to measure, assess and different type of intelligence। তো অনেকে আবার মানে এই গার্ডেনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিকে ক্রিটিক মানে সমালোচনা করেছে যে এটার অনেক এম্পেরিক্যাল সাপোর্ট বা এম্পেরিক্যাল এভিডেন্স নেই, বা কিভাবে আমরা এটাকে অ্যাসেস করবো, কিভাবে মেজার করবো সেটাও জানে না, এটাকে মেজারও করা যায় না। তো এই জিনিসটা অনেকে বলেছে। বোঝা গেল? মাল্টিপল ইন্টেলিজেন্স অ্যাপ্রোচ বোঝা গেছে গার্ডেনারের, যেটা ইন্টেলিজেন্সকে ডিফাইন করে। হুম, নেক্সট আসছে কগনিটিভ কন্টেক্সচুয়াল অ্যাপ্রোচ। This approach emphasizes that role of context and culture is shaping intelligence. It recognizes that intelligence is not just a matter of innate abilities but also influenced by environmental factors such as education, socialization, cultural background. The cognitive contextual approach is useful to highlight the importance of considering the broader context of intelligence and behaviors of work. কগনিটিভ কন্টেক্সচুয়াল অ্যাপ্রোচ কি বলছে, ইন্টেলিজেন্স শুধুমাত্র কোন একটা এবিলিটি না, ইন্টেলিজেন্সকে মানে সেপ দেয়, সেটা হচ্ছে আমাদের কালচার, আমার আর বলতে পারো সোশ্যালাইজেশন, আমার কালচারাল ব্যাকগ্রাউন্ড, সেই জিনিসগুলো ইন্টেলিজেন্সকে সেপ দেয়। ডিফারেন্ট কালচারে ডিফারেন্ট ইন্টেলিজেন্সকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। কোন একটা কালচারে সাপোজ আমি বলছি, কোন একটা কালচার, কোন একটা ট্রাইবাল এরিয়াতে তুমি গেলে, তুমি দেখলে যে সেই সমস্ত ট্রাইবাল এরিয়ার চিলড্রেনের মধ্যে না প্র্যাকটিক্যাল এবিলিটি অনেক বেশি, তারা কোনো জিনিস প্র্যাকটিক্যালি খুব ভালো করতে পারে, কারণ তাদের কালচার তাকে এই জিনিসটা সাপোর্ট করছে। বা তাদের মধ্যে দেখবে সাপোজ হ্যাঁ, তাদের মধ্যে প্র্যাকটিক্যাল এবিলিটি খুব বেশি। তুমি আবার অন্য একটা কালচার, তুমি ধরো রিসেন্টলি কলকাতার কোনো স্টাডি করো, তো সেখানকার কালচার আলাদা, সেখানে তুমি যদি সেই সমস্ত বাচ্চাদের নিয়ে স্টাডি করো, তাদের ইন্টেলিজেন্স তুমি অন্যরকম দেখতে পাবে, যেটা কিন্তু তাদের কালচার দ্বারা সেফ। তাদের ইন্টেলিজেন্স এর মধ্যে তুমি ধরো সাপোজ তাদের দেখবে অনেকে হয়তো অ্যানালিটিক্যাল এবিলিটি অনেক বেশি, অ্যানালিটিক্যাল এবিলিটি মানে অনেকে খুব ভালো জিনিস অ্যানালাইজ করতে পারে, অনেকে খুব ভালো জিনিস মনে রাখতে পারছে, মানে মেমোরি অনেক ভালো, বা এইভাবে তাকে ছোটবেলা থেকে ট্রেন করা হয়েছে বাড়ি থেকে। দেখবে বাচ্চাদের যখন বাড়িতে শেখানো হয় বেসিক্যালি মেমোরি লেভেলের উপর অনেক বেশি অনেক বাচ্চাকে জোর দেওয়া হয়। আর অনেক বাচ্চা দেখবে খুব বড় বড় কবিতাও বলতে পারে, অনেক অনেক মানে অনেক ভালো করে বলতে পারে অনেক। এবার এই জিনিসগুলোকে ছোটবেলা থেকে তাকে ট্রেন করা হয়। মা ফোনটা নিয়ে যাও।
মা ফোনটা একবার এসে নিয়ে যাও। হ্যাঁ আমার মা আসছে, দাঁড়াও। হ্যাঁ না। তো দিস অ্যাপ্রোচ emphasize the role of context of culture and shaping in intelligence, তার মানে কালচার কিভাবে ইন্টেলিজেন্সকে শেপ দেয়, এই কগনিটিভ কন্টেক্সচুয়াল অ্যাপ্রোচ সেই জিনিসটাই বলছে, যে ডিফারেন্ট কালচার ডিফারেন্ট ইন্টেলিজেন্স এবিলিটিকে প্রায়োরিটি দেয়। বোঝা গেল? হ্যালো? হ্যালো? তুই পাহাড়ি এলাকার ছেলে মেয়েদের মধ্যে দেখবি অনেক ভালো স্পেটিয়াল এবিলিটি আছে বা স্থানিক বুদ্ধি আছে, কারণ ওই এলাকার ছেলে মেয়েদের কালচার ওদেরকে ওই জিনিসটা শিখিয়েছে, তার মানে কালচার ইন্টেলিজেন্সকে সেভ দিচ্ছে। তো কগনিটিভ, এটা হচ্ছে কগনিটিভ কন্টেক্সচুয়াল অ্যাপ্রোচ, এই জিনিসটা বলছে। বলছে ইন্টেলিজেন্স মানে শুধুমাত্র কোনো একটা মেন্টাল এবিলিটি না, ইন্টেলিজেন্স বেসিক্যালি, হ্যাঁ এক্স্যাক্টলি, কালচার ইন্টেলিজেন্সকে অনেক বেশি ভাবে অনেক ভালোভাবে ইনফ্লুয়েন্স করে, বা অনেক বেশি বেসিক্যালি কালচার। এখন মডার্ন ইন্টেলিজেন্সে যে সমস্ত রিসার্চ গুলো হচ্ছে সেগুলো হচ্ছে কগনিটিভ কন্টেক্সচুয়াল অ্যাপ্রোচ বেসড, মানে এই সমস্ত কালচার বেসড ইন্টেলিজেন্স অ্যাপ্রোচ, ইন্টেলিজেন্স নিয়ে রিসার্চ হচ্ছে। নেক্সট আসছে মডার্ন অ্যাপ্রোচ। The modern approach to intelligence emphasizes a more comprehensive and multi-dimensional understanding of intelligence. It recognizes that intelligence is not simply a matter of cognitive ability but also influenced by emotional, social, and cultural factors. তো ইনফ্লুয়েন্স শুধুমাত্র একটা কগনিটিভ এবিলিটি না, ইন্টেলিজেন্স হচ্ছে তোমার ইমোশনাল, সোশ্যাল, কালচারাল এই সমস্ত ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্স, এটা মডার্ন অ্যাপ্রোচ বলছে। তো ইন্টেলিজেন্সের কি কি অ্যাপ্রোচ আমরা বললাম, ফার্স্ট হচ্ছে সাইকোমেট্রিক অ্যাপ্রোচ, তারপর হচ্ছে কগনিটিভ কন্টেক্সচুয়াল অ্যাপ্রোচ একটা পড়লাম, মাল্টিপল ইন্টেলিজেন্স অ্যাপ্রোচ একটা পড়লাম, ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ পড়লাম, আর একটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ। মডার্ন অ্যাপ্রোচ কি বলছে, ইন্টেলিজেন্স হচ্ছে যে ইমোশনাল, সোশ্যাল, কালচারাল ফ্যাক্টর এই সমস্ত কিছুই, বা একটা মাল্টি ডাইমেনশনাল একটা মানে কনসেপ্ট ইন্টেলিজেন্স, সেখানে তোমার ইমোশনাল এবিলিটি, তোমার ধরো সব এখন মানুষের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক বেশি পপুলার হচ্ছে ডে বাই ডে। তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স চেক করা, তুমি ইমোশনালি কতটা স্টেবল, তোমার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স কত আছে, তোমার মধ্যে সোশ্যাল ইন্টেলিজেন্স কত আছে, তোমার মধ্যে উইজডম কতটা আছে, উইজডম মানে মরাল ইন্টেলিজেন্স বা মরাল এবিলিটি তোমার কতটা, নৈতিক শিক্ষা। তো এই সমস্তগুলোকে অ্যাজ এ ইন্টেলিজেন্সের মধ্যে ডিফাইন করা হচ্ছে। বোঝা গেল? এটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ অফ ইন্টেলিজেন্স। বোঝা গেল তাহলে অ্যাপ্রোচ টু ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্সের অ্যাপ্রোচ গুলো? হ্যাঁ, মডার্ন অ্যাপ্রোচ অফ ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি কি করছে, যে ইন্টেলিজেন্সকে বলতে যে দ্য মডার্ন অ্যাপ্রোচ অফ ইন্টেলিজেন্স এমফাসাইজ এ মোর কম্প্রিহেন্সিভ অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টেলিজেন্স। মানে এখানে ইন্টেলিজেন্সকে অনেক কম্প্রিহেন্সিভ ভাবে আন্ডারস্ট্যান্ড করা হচ্ছে। ইন্টেলিজেন্স মানে শুধুমাত্র কগনিটিভ এবিলিটি না, তোর তোর ইমোশনাল, তোর সোশ্যাল, তোর কালচারাল এই সমস্ত এবিলিটি গুলোকে এখানে চেক করা হচ্ছে। তো সমস্ত এবিলিটিকে অ্যাজ এ ইন্টেলেকচুয়াল এবিলিটি হিসেবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে বা ইন্টেলিজেন্সের আওতায় নিয়ে আসা হচ্ছে। বোঝা গেল?